দর্শক আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি বাংলাদেশি কমিউনিটির চাকরি, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে তথ্যগুলো দরকার হয় সেই তথ্যগুলো আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার। এবং দি ভিউজের প্রথম পর্বে আমরা তাই আলোচনা করব কারেকশন অফিসার কেন আকর্ষণীয় জব, অর্থাৎ যারা কালেকশন অফিসার হিসেবে কেরিয়ার গড়ার কথা ভাবছেন কিংবা ভাবছেন না, তারা হয়তো আজকের আলোচনা থেকে ভাবতে পারেন যে খুবই চমৎকার একটা সুযোগ আছে কালেকশন অফিসার হিসেবে কাজ করার, এবং এটাতে সুযোগ সুবিধা অনেক বেশি, বেতন অনেক বেশি, কি ধরনের কাজ করতে হয় সেসব বিষয়গুলো আপনাদের জানাবো। আর জানাবো বলেই আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশি কালেকশন সোসাইটির প্রেসিডেন্ট কাজী হাসানকে। কাজী হাসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এহসান জুয়েল ভাই, ধন্যবাদ টিবিএন পরিবারকে এবং ধন্যবাদ দর্শকদের যারা সময় করে দেখছেন। দর্শক আপনারা যারা দেখছেন তারা যদি আমাদের এই আলোচনা যোগ দিতে চান, তবে আমাদের টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখানো আছে, এই নাম্বারে টেলিফোন করে সরাসরি আলোচনা যোগ দিতে পারবেন। অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে গিয়েও কমেন্টসে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। কাজী হাসান, কারেকশন সোসাইটি কিংবা কারেকশন অফিসার আপনারা যারা কাজ করেন, মূলত কারেকশন অফিসাররা কি ধরনের কাজ করেন? পুলিশের কাজটা মানুষের কাছে পরিচিত, তারা দেখেন যে আইন শৃঙ্খলা রক্ষা কিংবা প্রিসিংটে কাজ করা, বিভিন্ন ধরনের কাজগুলো পুলিশের কাজের সাথে মানুষ কম বেশি পরিচিত। কিন্তু কারেকশন অফিসারের কাজ দেখতে হলে কারাগারে যেতে হবে, সেই সুযোগ অনেকে পান না। তাই আপনার কাছে জানতে চাওয়া, আপনারা মূলত কি ধরনের কাজ করেন? একজন কারেকশন অফিসার হিসেবে বেসিক্যালি কাজটা হলো আপনার পিআইসি, যেটা হলো পার্সন ইন কাস্টডি। একজন ইন্ডিভিজুয়ালকে যখন পুলিশ অফিসার বাইরে থেকে এনওয়াইপিডি অ্যারেস্ট করে জেলে পাঠায় কোর্টের মাধ্যমে, তখন তাদের বলা হয় পিআইসি, সো পার্সন ইজ ইন কাস্টডি। তারা যখন তাদেরকে কেয়ার, কাস্টডি অ্যান্ড কন্ট্রোল, এই তিনটা বিষয় আমাদের একজন কারেকশন অফিসার হিসেবে মেইন জব। সো কেয়ার বলতে তাদের ওখানে যে তারা থাকার জন্য যেভাবে কেয়ার করা উচিত সেটা তাদের কাস্টডিতে রাখা, এবং কন্ট্রোল করা। তাদের ভিতরে অনেক সময় গ্যাঞ্জাম হয়, কারণ বাইরে থেকে যারা যায় তারা এক হাউজে অনেক পিআইসি একসাথে থাকে, তারা গন্ডগোল করে, তো তাদের কন্ট্রোলে রাখা। একেবারে শুরুতে কেয়ার থেকে যদি শুরু করি, আপনারা কোন পর্যায়ে আসামিদেরকে কিংবা অভিযুক্তদেরকে হাতে পান? যখনই পুলিশ একজনকে আটক করে কিংবা অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে তিনি দোষী কি দোষী নন সেটি তো আদালতের পরবর্তীতে রায়ে সেটি ঠিক করা হবে, তখন থেকে কি আপনারা তাদের হাতে পান, নাকি যখন দোষী হিসেবে তার একটা সাজা দেয়া হয়, শাস্তি দেয়া হয়, তারপর থেকে অভিযুক্তদেরকে আপনারা হাতে পান? না, দোষী হিসেবে যখন সে সাব্যস্ত হয়ে যায় তখন আর আমাদের কাছে থাকে না। পুলিশ যখন অ্যারেস্ট করে কোর্টে নেয়, কোর্ট থেকে ডিসিশন দেয় যে যতদিন পর্যন্ত বিচার চলবে সে ততদিন এই সিটির জেলে থাকবে, ততদিনই আমরা রাখতে পারি। যখন তার সাজা ফাইনাল হয়ে যায় তখন সে স্টেটে মুভ হয় বা স্টেটে মুভ করে। অর্থাৎ এই সময়টায়, বিচার চলাকালীন সময়টা তিনি আপনাদের কেয়ারে থাকে। এবং আপনি বলছেন যে কন্ট্রোল করার যে বিষয়টি, কন্ট্রোল করতে আপনি যখন আসামিদেরকে, সবাই একটু জানতে চায় যে আসামিদেরকে কিংবা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বেশিরভাগের ক্ষেত্রে হয়তো অনেকে নানা অপরাধে যুক্ত, জি, অনেকে আছে নির্দোষ, তিনি হয়তো অ্যারেস্ট হয়েছেন, পরবর্তীতে আদালতের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হবেন। যারা অপরাধে যুক্ত সেই মানুষগুলোকে কন্ট্রোল করা তো একটা খুবই চ্যালেঞ্জিং কাজ, কারণ তাহলে কি খুব শক্তিশালী হতে হবে, অনেক বেশি মাসলম্যান হতে হবে তাদেরকে কন্ট্রোল করার জন্য, নাকি একটা সিস্টেমের মধ্যে আসলে কন্ট্রোলটা করা? না, এটা আসলে কোনো শক্তি বা মাসলের কোনো বিষয় না, এটা হলো সম্পূর্ণ আপনার কমিউনিকেশন। ওকে, আপনার বলে হলো পার্সোনাল কমিউনিকেশন। আপনি কিভাবে তার সাথে কথা বলবেন, আপনি কিভাবে তাকে কমেন্ট দিবেন, আর ডেফিনেটলি তারা আপনার কমেন্ট ফলো করতে বাধ্য, কারণ তারা তো জেলে আছে, আর তাদের কাছে তো ওরকম হার্ড কোনো কিছু নেই যেটা দিয়ে আপনাকে তারা অ্যাটাক করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে তাদেরকে আপনারা বাড়তি যে কেয়ারটা দেয়া, অর্থাৎ তিনি যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার নাগরিক অধিকার আছে, তিনি রাষ্ট্রের কাছ থেকে, সিটির কাছ থেকে, ফেডারেলের কাছ থেকে তিনি সেবাটা পাবেন। সেটা কি আপনারা নিশ্চিত করেন? জি, সেটা আপনারা নিশ্চিত করেন। আমি এরপর যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, অর্থাৎ কাজ সম্পর্কে দর্শকদেরকে আমরা একটা আইডিয়া দিলাম, ধারণা দিলাম যে আসলে কি ধরনের কাজগুলো আপনারা করে থাকেন। এই চাকরি পাওয়ার জন্য কি যোগ্যতা লাগে? চাকরি পাওয়ার জন্য বেসিক্যালি যোগ্যতা হলো আপনার হাই স্কুল ডিপ্লোমার পরে 39 কলেজ ক্রেডিট, বাট রিসেন্টলি আমাদের কমিশনার
39 কলেজ ক্রেডিট সেটা ওয়েভ করছে। হাই স্কুল ডিপ্লোমার পরে যদি কারো 1 বছর কন্টিনিউয়াস কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সে এলিজিবল হবে। সেটা কি যে কোনো কাজ না সিটি জব? যে কোনো কাজ, যে কোনো কাজের তিনি যদি 1 বছর, যে কোনো কাজ বলতে ওখানে অনেক চার্ট দেওয়া আছে যেটা আপনি সব কাজই ওর মধ্যে ফল ইন করে আর কি, অলমোস্ট সব কাজই পড়ে। অর্থাৎ তিনি তার কাজের 1 বছর অভিজ্ঞতা দেখাবেন এবং হাই স্কুল ডিগ্রি দেখাবেন। বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা ইন্টারমিডিয়েট পাশের সার্টিফিকেট দেখাবেন, দেখালেই তিনি এই চাকরিটা পেতে পারেন। আবেদনের প্রক্রিয়াটা কোথায় কোথায় আবেদন করতে হবে, কোথায় সার্কুলারটা পাওয়া যাচ্ছে? DCAS যে সিটির যে সিটি ওয়াইড যে এজেন্সি আছে ডিকাস, ওইখানে যে রেজিস্ট্রেশন করতে হবে পরীক্ষার জন্য। ডিকাস পরীক্ষার জন্য ডাকবে, যখন পাশ করবে তারপরে ডিপার্টমেন্ট থেকে তাকে কল করা হবে। কল করার পরে প্রাথমিকভাবে যে প্রসেস ওইটা শুরু হবে। তারপরে বিভিন্ন প্রসেস 5-6টা ধাপ আছে, ধাপ পার হওয়ার পরে সে জবের জন্য ধাপগুলো কি? তাকে কি রিটেন, মৌখিক পরীক্ষা, সাইকোলজিক্যাল পরীক্ষা, কি কি পরীক্ষা থাকে আসলে? শারীরিক পরীক্ষা থাকে, মেডিকেল পরীক্ষা থাকে, তারপরে আপনার রিটেন সাইকোলজি থাকে, ওরাল সাইকোলজি থাকে, তারপরেই আপনার পুরো প্রসেস শেষ হতে কতদিন সময় লাগে? এটা ডিপেন্ড করে আপনার ডিমান্ডের উপরে, আপনার ডিপার্টমেন্ট কত তাড়াতাড়ি প্রসেস করতেছে, কত তাড়াতাড়ি নেক্সট ক্লাসটা তারা করবে। এটা যেমন আমি যখন শুরু করছি 8 বছর আগে, 7 বছর আগে, তখন আমি 2 বছর 2.5 বছর পর্যন্ত ওয়েট করছি, কিন্তু এখন 3-4 মাসের মধ্যে আপনার ডাকা শুরু হয়। অর্থাৎ বেশি লোক দরকার এই মুহূর্তে, সেই কারণে খুব দ্রুত প্রসেসগুলো সারা হচ্ছে। জি। আচ্ছা, আপনি বলছিলেন যে শিক্ষাগত যোগ্যতার কথা বলছিলেন। এই শিক্ষাগত যোগ্যতার বাইরে আর কি যোগ্যতা লাগবে? তাকে কি সিটিজেন হতে হবে? তার অন্যান্য লিগ্যাল স্ট্যাটাস থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো কি থাকে? তাকে অবশ্যই সিটিজেন হতে হবে, তবে গ্রিন কার্ড থাকলে পরীক্ষা দেওয়া যাবে। জবে জয়েন করার জন্য তাকে অবশ্যই সিটিজেন হতে হবে। এবং একই সঙ্গে আমরা বয়সের কোনো বিষয় কি আছে? যেমন এনওআইপিডি তে 35 বছরের একটা বার আছে, আই থিংক 17.5 বছরে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবে, 21 বছরে জবে জয়েন করার জন্য এলিজিবল হবে। আর আপনার উপরে কোনো বয়সের লিমিট নাই, যে কোনো বয়সে আপনার 50-60 বছর বয়সেও কারেকশন অফিসার হিসেবে জয়েন করতে পারবে। সেক্ষেত্রে যখন আপনি বললেন যে ফিজিক্যাল একটা টেস্টের বিষয় দরকার হয়, যখন একজন 70 বছরের বয়স্ক মানুষ যান, সেক্ষেত্রে তার আসলে কি ফিজিক্যাল, তার কি শারীরিক সক্ষমতা দেখা হয় নাকি ফিটনেসটা দেখা হয়? না, ফিটনেস তো অবশ্যই, সক্ষমতাও দেখা হয়, ফিটনেসও দেখা হয়। তাকে মানে ফিজিক্যাল যে টেস্টটা ওটা দিতে হয়। আমি আপনাকে উদাহরণটা দিই, সেটা হলো 2 মিনিট 20 সেকেন্ডের একটা দৌড় আছে, ওই দৌড় পার হয়ে আসতে হবে। তারপরে 140 পাউন্ডের একটা ডেমো আছে, ওইটা টেনে আই থিঙ্ক 25 ফিট নিয়ে আসতে হয়। আর আরেকটা 80 পাউন্ডের একটা থিং আছে, যেটা আপনার উঁচু করে রাখতে হয় 30 সেকেন্ডস। এরকম কিছু স্টেপ আছে। তারপরে স্টেয়ার্স, সিঁড়ি আছে, যেটা কয়েকটা সিঁড়ি আপনার দৌড়াইতে হয়, এগুলা পার করতে হয়। আপনার দমটা দেখা হয়? জি, দমটা দেখা হয়। দর্শক আছেন একজন টেলিফোনে। দর্শক, আপনার টেলিফোনটা নিতে চাই, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি এহসান নাইমুর রহমান অ্যাস্টোরিয়া থেকে। জি, হাসান ভাই একটু আগে বললেন যে কারেকশন অফিসারদের কাজ হচ্ছে কেয়ার, কাস্টোডি এন্ড কন্ট্রোল। তো আমার প্রশ্ন হচ্ছে, ডিপার্টমেন্টের ইনমেটদের উপরে কন্ট্রোল কতটুকু আছে? আমরা দেখি পুলিশদের রাস্তা যথেষ্ট অ্যাবিউজ করে, কারেকশন অফিসারদের ক্ষেত্রে কি সেম নাকি ব্যতিক্রম? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাইয়া, যেটা হলো কন্ট্রোল। অবশ্যই আমি তো সেটাই প্রথমেই বললাম যে তাদের কাছে তো কোনো কন্ট্রাব্যান্ড বা হাতিয়ার থাকে না যেটা দিয়ে আপনাকে তারা হিট করতে পারে। আমরা ডিপার্টমেন্টাল রুলস অ্যান্ড রেগুলেশন মেনে তাদেরকে কমান্ড দেওয়ার ট্রাই করি। তারা মোস্ট অফ দ্য টাইম তারা শুনে ফলো করে। সামটাইমস লাইক যখন আপনার ফ্যামিলিতেই যখন 5টা ফ্যামিলি মেম্বার থাকবে, 1-2 জন তো এদিক ওদিক করেই, তখন তার জন্য আলাদা ব্যবস্থা আছে। আমরা আলাদা টিম ডাকা হয়, সেই টিম এসে প্রবলেম সলভ করে। অর্থাৎ একটু যোগ করি এই দর্শকের প্রশ্নের সঙ্গে কাজী হাসান, সেটি হলো আপনাদেরকে কি কখনো বিপদে পড়তে হয় কিনা? অর্থাৎ আপনারা ফিজিক্যালি অ্যাসাল্ট হচ্ছেন কিনা, কিংবা এই জবটা বিপজ্জনক কিনা? দর্শকের কনসার্ন হয়তো সেটাও। আমি যেটা বলবো, আমি জব খুব পছন্দ করি। আমি প্রতিবারই যখন টিবিএনে আসি, আমি জব সম্বন্ধে খুব হাইলি রিকমেন্ডেশন দেই। সেটা হলো, এখানে
আপনার আহ, অবশ্যই রিস্ক সব জবেই আছে। আপনি যদি ডাকিনেও কাজে যান, আপনি যদি গাড়িও চালাতে যান, সেখানে প্রত্যেকটা জবেই রিস্ক আছে। তবে আমি যদি এনওয়াইপিডি থেকে কম্পেয়ার করি, এনওয়াইপিডির রিস্ক আপনার যেটা বাইরের যারা জব করে আপনি চিন্তা করেন, আমি বলবো না, কিন্তু ভিতরে আবারও বলতেছি ওদের কাছে তো কিছু নেই যে ওরা তাকে যেটা দিয়ে একেবারে আপনাকে সার্চ করে নিরস্ত্র করে তো আপনাদের হাতে দেয়া প্রত্যেকটা হয়। ওদের প্রত্যেকটা মুভমেন্টে ওদের সার্চ করা হয়। ওরা বাইরে যাবে, ওরা বাইরে থেকে ভিতরে আসবে, ওরা ক্লিনিকে যাবে, যেখানেই যাবে ওদের সার্চ করা হয়। ওরা রেকে যাবে, প্রতিটা মুভমেন্ট ওদের সার্চ করা হয়। সার্চ করা হয়, ওদের কাছে search কিছুই থাকে না। করে কিছু। আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে আমান। জি, আমাদের তো আমার আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগে, দেখি সব সময়। অসংখ্য তো ধন্যবাদ। হাসান ভাইয়ের অবদান কারেকশনের জন্য সব জায়গায় দেখি আর কি। উনি অনেক অ্যাক্টিভ কারেকশন, বাঙালি কমিউনিটির জন্য উনি অনেক কিছু করতেছে। নিঃসন্দেহে। তো আমার ওনার কাছে কোশ্চেন হচ্ছে যে কেউ যদি ওখানে সিলেক্টেড হয় কারেকশন একাডেমির জন্য, এক্ষেত্রে বিসিএস কি ভূমিকা রাখবে? থ্যাংক ইউ। অর্থাৎ আপনাদের বাংলাদেশ কারেকশন সোসাইটি, যেটির আপনি প্রেসিডেন্ট, তারা কি ভূমিকা রাখবেন যারা সিলেক্টেড হচ্ছে, তাদেরকে মান উন্নয়নে সহযোগিতার যে বিষয়টি তারা চান সেটি দর্শক জানতে চান। ধন্যবাদ আমান ভাই, আপনাকে সুন্দর একটা প্রশ্ন করছেন। বিসিএস বলতে আমাদের বাংলাদেশি কারেকশন সোসাইটি, যেটা শুধু সিলেক্টেড, আপনি বলছেন একজন ক্যান্ডিডেট যখন সিলেক্টেড হয়ে যায়, সিলেক্টেড হয় না, তার আগে থেকেই আমাদের সোসাইটি তাদের হেল্প করা হয় কিভাবে জবের জন্য প্রিপারেশন নেবে, কিভাবে পরীক্ষা দিবে, কিভাবে সে সহজেই পাশ করে আসতে পারবে। তারপর ডিপার্টমেন্ট যখন তাকে কল করবে পরবর্তী প্রসেসের জন্য, সে প্রত্যেকটা প্রসেসের জন্য আমাদের যে সোসাইটির যে এক্সিকিউটিভ বোর্ড মেম্বার বা মেম্বাররা আছে, তারা প্রত্যেকটাই স্টেপে সহযোগিতা করে থাকে। এবং একাডেমিতে তারা কিভাবে সহজে একাডেমিটা পার করতে পারবে, পড়াশোনা থেকে শুরু করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, প্রত্যেকটা সেকশনেই তাদের হেল্প করা হয়। হেল্প করা। আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার টেলিফোনটা নিতে চাই। হ্যালো। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার ওই ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। জি। আমি ওয়েস্টচেস্টার কাউন্টিতে থাকি, হোয়াইট প্লেন্স। তো ওখানে কি কোনো রেসিডেন্সিয়াল রিকোয়ারমেন্টস আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আর একটা সুন্দর কথা বলছেন, যেটা অনেকেই এই কোশ্চেন জিজ্ঞেস করে। সেটা হলো, যেহেতু এটা সিটি জব, আপনার সিটি 5 বড় ছাড়াও আপনার ওইদিকে লং আইল্যান্ডে নাসাউ কাউন্টি, সাফক কাউন্টি আর ওয়েস্টচেস্টার কাউন্টি, হ্যাঁ আপনি এলিজিবল হবেন পরীক্ষা দেওয়ার জন্য। ওয়েস্টচেস্টার কাউন্টি, অরেঞ্জ কাউন্টি, রকল্যান্ড কাউন্টি, এরকম আরো কয়েকটা কাউন্টি আছে যেটা আপনি থাকতে পারবেন জব করার সময়। আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের আরো একজন দর্শক লাইনে আছেন, তার প্রশ্নটি আমরা তিনি যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও আমরা হয়তো সেটি নেব। যেটি অনেকের হয়তো জানতে চাওয়া, সেটি হলো এত চ্যালেঞ্জিং একটা কাজ, কিংবা আপনারা বেশ গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করতে হয়, সেক্ষেত্রে এই চাকরি যারা করবেন তাদের সুবিধাটা কি, অর্থাৎ তারা কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন সিটি থেকে? তাদের মেইন সুবিধা হলো বেতন, স্যালারি। একজন কারেকশন অফিসার হিসেবে যে টাকা মেক করে প্রতি বছর, কোনো সরকারি চাকরিতে আমেরিকা আমার জানা নাই তারা এত টাকা মেক করে প্রতি বছর। আচ্ছা। তো ডেফিনেটলি এটা উইথ ওভারটাইম সহ। সেটা কত? ওভার $200,000 এই যোগ্যতায়। একটা হাই স্কুল ডিপ্লোমা দিয়ে $230,000 বছরে মেক করা, এটা আমার মনে হয় অনেক টাকা। ওকে, আর কি সুবিধা আছে? আর রিটায়ারমেন্ট বেনিফিট আছে, হেলথ বেনিফিট, 401k, 457। সবচেয়ে বড় কথা, আপনার জব সিকিউর। 2 বছর প্রবেশনের পরে আপনার জব সিকিউর। সবচেয়ে বড় কথা যে সবাই যেটা মনে করে যে ভিতরে জবটা কেমন, সেফ কিনা, আমি সবসময় বলি একজন কারেকশন অফিসার বা একজন সিটি এমপ্লয়ির সেফটি সিটির কাছে, ডিপার্টমেন্টের কাছে সবার আগে। তো আপনাকে হেল্পের জন্য প্রতিটা মুহূর্তে তারা অ্যাক্টিভ, যে আপনার কখন কি লাগবে। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, এই চাকরিতে আপনি বলছিলেন যে কোনো সরকারি চাকরিতে এত টাকা মেক করা যায় কিনা, সেটা নিয়ে আপনার মধ্যে একটু সংশয় আছে, কেন এই কারেকশন অফিসাররা এত বেশি স্যালারি পেয়ে থাকেন?
এটা আমাদের ইউনিয়নের ভূমিকা আছে, যে ইউনিয়ন যখন সিটির সাথে আপনার নেগোশিয়েট করে তখন এই স্যালারিটা ইনক্রিজ হয়। এটা ইউনিয়ন এবং সিটি নির্ধারণ করে আমাদের থাকে জবের। অর্থাৎ এটা নেগোসিয়েশনের একটা ফলাফল হিসেবে হয়তো এই স্যালারিটা এসেছে। এবং আপনাকে অভিনন্দনও জানাচ্ছি, আপনি ডিপার্টমেন্টেরও ডেলিগেট নির্বাচিত হয়েছেন, প্রায় 1000 কারেকশন অফিসারের নেতৃত্ব দিচ্ছেন আপনি। সেই জায়গায় আপনার কাছে জানতে চাই, একদিকে বাংলাদেশি কারেকশন সোসাইটি যেটির প্রেসিডেন্ট হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন, কি সংখ্যায় বাংলাদেশিরা এই কারেকশন অফিসার হিসেবে নিউ ইয়র্ক সিটিতে আছেন, তাদের জন্য আপনারা কি ধরনের কাজগুলো করছেন? এটা একটা সুন্দর সুন্দর প্রশ্ন করছেন ভাইয়া, ধন্যবাদ। আমাদের ডিপার্টমেন্টে এখন 120-25 জন আছে বাংলাদেশি, এবং প্রতিটা ক্লাসে আপনি লাস্ট 4 বছর ডিপার্টমেন্টে হায়ারিং বন্ধ ছিল, যার কারণে বাংলাদেশিরা আসার সুযোগ পায় না। তবে এখন যে ক্লাসগুলো আসতেছে প্রতিটা ক্লাসে আপনার 10% 15% করে বাংলাদেশি জয়েন করতেছে। এই আমাদের সোসাইটির যে আপনার মাধ্যমে আমরা বিভিন্নভাবে হেল্প করে থাকি, বিশেষ করে যেমন টিবিএন আপনার এখানে আসি মান্থলি বা প্রতি 2 মাস পর পরে এসে যে আমরা কথা বলি, এটা কমিউনিটির মানুষজন দেখতেছে। আরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করে থাকি, জব ফেয়ার করি আমাদের সোসাইটি থেকে, এর মাধ্যমে কমিউনিটির লোকজন জানতেছে এবং আসতেছে ডিপার্টমেন্টে। ওকে, আমাদের সোশ্যাল মিডিয়ায় MS মোফাজ্জল নামে একজন একটি প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন স্যালারি অ্যারাউন্ড 45K and it would be included overtime $90 to $100, but 200K is a question. ওকে, সেটা হলো যে আপনি $45,000 এটা না, আপনার 54,000 দিয়ে জব শুরু হয় একাডেমিতে। একাডেমি যখন শেষ হয় তখন আমি তো বললামই যে আপনার ওভারটাইম, প্রচুর ওভারটাইম। প্রথম বছরেই আপনার একজন প্রবেশনারি অফিসার তারা মেক করে $100,000 উপরে। যখন 5 বছর প্রতি বছরই স্যালারি ইনক্রিজ হয়, এবং 5.5 বছরে এটা টপ পে বলে, টপ পে, এরপরে আর ইনক্রিজ হয় না। 5.5 বছরে যেটা আমাদের বেতন 1,18,000 টাকা, না 1,23,000 টাকা বর্তমানে। তা আপনি চিন্তা করেন যে আপনার 1,23,000 টাকা বেস স্যালারি, 40 ঘন্টা স্যালারি, কিন্তু আপনি উইকলি 40 ঘন্টা করতেছেন না, আপনি উইকলি করতেছেন 80 ঘন্টা, 100 ঘন্টা। আপনি কাজে গেলে আপনার 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করতে হয়, তাহলে বেতন কত হবে? যেখানে 1,23,000 বা 1,18,000 টাকা বেস স্যালারি, সেখানে তো 1.5 গুণ আরো বাড়বে। অর্থাৎ আপনি যদি বেশি কাজ করেন বেশি ইনকাম করার সুযোগ আপনার আছে, এটা হলো সহজ হিসেব। আমরা যেটি জানতে চাই, আপনারা বলছিলেন প্রায় 100-র উপরে বাংলাদেশি কারেকশন অফিসার আছেন। জি, তাদের মধ্যে নারীদের সংখ্যা কেমন? কারণ অনেক নারীরা তারা মনে করেন যে তারা একটা নিরাপদ চাকরি খুঁজেন, তারা হয়তো তার সেই যোগ্যতা আছে। আপনি যেহেতু বলছিলেন যে হাই স্কুল ডিগ্রি থাকলে তিনি আবেদন করতে পারছেন, সেক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কেমন এই কারেকশন অফিসার হিসেবে? নারীদের অংশগ্রহণ টোটাল বাংলাদেশি মেয়ে আছে 5 জন, তো তার মধ্যে 4 জন আসছে আমাদের সোসাইটির মাধ্যমেই। যেটা আমি সবসময় টিবিএনে এসে বলি যে জবটা নারী বান্ধব, নারীদের জন্য বেশি উপযোগী জবটা। তো সবচেয়ে মজার বিষয়, যারা 5 জন আসছে বাংলাদেশি মেয়ে, তারা একজনও এখন মানে প্রত্যেকেই জবে আছে, কিন্তু ছেলেরা আসলে তারা অনেকে সুইচ করে চলে যায় বা অন্য জব ছেড়ে দেয়, কিন্তু কোনো মেয়ে এখন পর্যন্ত 5 জনই আসছে, 5 জনই জবে আছে। অর্থাৎ তাদের কর্ম পরিবেশটা তাদের কাছে নিরাপদ মনে হয়েছে বলে তারা এখনো কন্টিনিউ করে যাচ্ছে। জি, আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনাকে আপনার প্রশ্নটি নিতে চাই, আপনি একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে যদি প্রশ্নটি করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। ও সরি, আমার নাম লিটন খান, আমি সাপোক কাউন্টিতে থাকি। জি। আমার ফ্রেন্ড মানে খুবই আগ্রহী ঢোকার জন্য। এখন আমার প্রশ্ন হলো যে টপ পেটা কত বছর পরে এবং ভ্যাকেশন কত দিনে? আপনি তো- বাংলাদেশের কারেকশন সোসাইটি কাজের কাছে আমার প্রশ্ন। জি জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ খান ভাই প্রশ্ন করার জন্য। আপনার প্রশ্ন হলো ভ্যাকেশন কতদিন এবং টপে 5.5 বছরের টপে, আর ভ্যাকেশন হলো প্রথম যখন জব শুরু হয় তখন 13 দিন,
আর 5.5 বছরে যে 27 দিন, তো 27 কর্মদিবস, দ্যাট মিনস আপনি প্রায় 1.5 মাসের মতো 2বারে পাবে। আর তারপরে আর এছাড়াও সুবিধা আছে, যখন একটা অফিসার ভ্যাকেশনে যায় তখন সে মিউচুয়াল করে, আর এক অফিসারের সাথে মিউচুয়াল করে আরও তার ভ্যাকেশন এক্সটেন্ড করে। দ্যাট মিনস একজন লাইক 5.5 বছর জবে অন দ্য জব অফিসার, সে 2 মাস ভ্যাকেশন করতে পারে 2বারে, 6 মান্থস পর 1 মাস 1 মাস 2 মাস করতে পারে। একেবারে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটা হলো, যারা এই জবে করতে আগ্রহী কিংবা এই জবে প্রবেশ করতে আগ্রহী, তারা প্রস্তুতিটা কিভাবে নেবে? তারা অনেকে জানতে চান যে তারা যে পরীক্ষাটা দেবেন কিংবা এই জবের জন্য আলাদা করে কোনো পড়াশোনা, আলাদা করে কোনো প্রস্তুতি, কোথাও কি কোনো কোচিং করা, কোনো ট্রেনিং ইনস্টিটিউট সে জাতীয় কিছু আছে কিনা? তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের সোসাইটির যে কোনো মেম্বার তাদের আন্তরিকতার সাথে সহযোগিতা করবে। আর বেসিক্যালি এখানে পড়াশোনার ওরকম কিছু নেই। পাবলিক লাইব্রেরিতে কারেকশন অফিসারের বই পাওয়া যায়, ওইখান থেকে আপনি ধারণা পেতে পারেন। তবে আমার মনে হয় বই পড়লে আপনি আরো ঘুলায় ফেলবেন। আচ্ছা, তো আপনি যদি আপনার পরিচিত কোনো কারেকশন অফিসার, সিটি কারেকশন অফিসার থাকে, অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের গাইডলাইন দিব যে কিভাবে সহজে এটা মানে পাস করা যায়। আপনার মধ্যেই সবকিছু আছে, বেসিক জিনিস। আপনি শুধু পড়বেন, বুঝবেন, বুঝে উত্তর দিবেন এবং এটাই। উত্তর দিলে একটা সময় হয়তো আপনাদের এই বাংলাদেশি কারেকশন সোসাইটিতে তিনি গর্বিত সদস্য হওয়ার সুযোগ পাবেন, জি। কমিউনিটি সার্ভিস করার সুযোগ পাবেন, এবং একই সঙ্গে কমিউনিটিকে, নিজের জীবনের পাশাপাশি কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এবং সেটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত সেই মেসেজটাই দিতে চাই যে ইউ ক্যান ডু ইট। কাজী হাসান পেরেছেন, আপনিও পারবেন। এবং সেই উৎসাহটা দেওয়ার জন্যই আমাদের আজকের এই উদ্যোগ। আপনি যদি একেবারে শেষ কোনো কথা বলতে চান, আমরা শেষ করবো আপনার সাথে আলোচনা। শেষ কথা দর্শকদের উদ্দেশ্যে যেটা হলো যে আপনারা ট্রাই করেন, আপনাদের হারানোর কোনো কিছু নাই এই জবে কারেকশন অফিসারে। যেহেতু আপনার প্রথম দিন থেকে, একাডেমির প্রথম দিন থেকে আপনার স্যালারি স্টার্ট হয়। আমি একজন কমিউনিটি মেম্বার হিসেবে আমার কিন্তু এখানে কোনো বেনিফিটস নাই যে আমি টিবিএনে আসবো, এসে আপনাদের বলবো যে ভাই জবে আসেন। এখানে আমাকে এই জন্য কোনো স্যালারি দেওয়া হয় না। আমি শুধু কমিউনিটির মানুষজন যাতে জানে জব সম্বন্ধে তাদের ধারণাটা আসে, যার কারণে আমাদের এহসান জুয়েল ভাই বলেন দ্যাট টিবিএন থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় আসার জন্য, আপনাদের জানানোর জন্য। এজন্য টিবিএনকে ধন্যবাদ জানানো আমাদের উচিত। এবং যেটা বলতেছিলাম সেটা হলো যে জব ট্রাই করেন। ওয়ান অফ দ্য বেস্ট জব আমি মনে করি এইটা ল এনফোর্সমেন্টের। অসংখ্য ধন্যবাদ কাজী হাসান। আমরা কথা বলছিলাম বাংলাদেশি কারেকশন সোসাইটির প্রেসিডেন্ট কাজী হাসানের সঙ্গে। জানছিলাম তার কাছ থেকে কারেকশন অফিসার হিসেবে আপনার ক্যারিয়ার কিভাবে করতে পারবেন এবং এই জবটা কতটা আকর্ষণীয় সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরবো ভিন্ন বিষয়ে, ভিন্ন কোনো অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই পর্যায়ে আমরা কথা বলবো বাফেলোতে বাড়ি কেনার সুবিধা অসুবিধা এবং সেখানকার ইনভেস্টমেন্ট প্রপার্টি কি ধরনের হতে পারে সেই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত হচ্ছেন বাফেলো থেকে লাইসেন্সড কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট সেলস পারসন রাকিব মাহমুদ। রাকিব মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। জুয়েল ভাই কেমন আছেন? জি আছি, ভালো আছি। আপনি নিঃসন্দেহে ভালো আছেন। আমরা যে তথ্যগুলো আপনার কাছ থেকে জানতে চাই, মূলত যেহেতু এখন অনেকেই নিউ ইয়র্ক ছেড়ে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বাফেলোতে অনেকে বাড়ি কিনছেন। তারা কেউ হয়তো একেবারে প্রাথমিকভাবে নিজের প্রথম বাড়িটা কিনছেন, ফার্স্ট ইনভেস্টমেন্ট করছেন। অনেকে আছেন সেখানকার ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে সেটি কিনে রাখছেন। এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাইবো যে বাফেলোতে বাড়ির, সবাই শুরুতে যেটি জানতে চায় যে বাফেলোতে সবাই বলে যে বাড়ির দাম অনেক কম, আসলে কি কম, কত কম সেটা? ধন্যবাদ। প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি টিবিএন এর সকল দর্শকদেরকে, এবং আমি যে ব্যাপারগুলি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মন্তব্য, এবং যদি কোনো ব্যাপার আমি ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাড়ি কেনার ব্যাপারে আপনি যে প্রশ্নটা করেছেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ বাফেলোতে কেন আপনি বাড়ি কিনতে আসবেন বা বাফেলোতে আপনি কেন ইনভেস্টমেন্ট করতে আসবেন? দুইটা কারণ। একটা কারণ হচ্ছে গিয়ে বাফেলোর বর্তমানে যে বাড়ির দাম বা বিভিন্ন প্রপার্টির দাম, আমি বাড়ি না বলে আমি বলি যে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল প্রপার্টির কম্পারেটিভ দাম ন্যাশনাল অ্যাভারেজ যে দাম থাকার কথা তার তুলনায় কম। সো সেটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে
যে আপনি এমন একটা জায়গায় অবশ্যই প্রপার্টি কিনবেন, ইনভেস্টমেন্টের জন্য হোক বা থাকার জন্য হোক, যেখানে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা আছে। তো আমি যদি সেই আঙ্গিকে চিন্তা করি, বাফেলোতে শুধুমাত্র এরি কাউন্টিতেই আপনার প্রতি বছর প্রায় 10,000-এর মতো জব থাকে, নতুন জব তৈরি হয়। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এরি কাউন্টি এবং নায়াগ্রা কাউন্টি সব কিছু মিলিয়ে। আহ, আহ, এই হিসাবটা একটু হয়তো কম বেশি হতে পারে, বাট মূল কথা হচ্ছে গিয়ে অনেক জবের অপরচুনিটি আছে। এবং আপনি চিন্তা করে দেখেন, যখন বাড়ি বা প্রপার্টির দামটা কম এবং আপনার জবের অপরচুনিটি আছে, তখন তো অবশ্যই আপনি এমন একটা জায়গাতেই যেতে চাবেন যেখানে আপনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারছেন, তাই না? এখন এই প্রপার্টির ক্ষেত্রে আমি বলবো গিয়ে যে আবার ধরেন, যেহেতু ইনভেস্টমেন্টের প্রসঙ্গটা চলে আসছে, হুম হুম। তো ইনভেস্টমেন্ট আমি অবশ্যই ধরে নিচ্ছি যে আপনার অলরেডি থাকার জায়গা আছে এবং আপনি আরো কিছু একটা ইনকাম করবার জন্য, নতুন কিছু আয়ের উৎস খোঁজার জন্য আপনি ইনভেস্টমেন্ট করছেন। তো সেক্ষেত্রে আমি বলবো 3 ভাবে ইনভেস্ট করা যায়। 1 নাম্বার হচ্ছে গিয়ে আপনার রেন্টাল প্রপার্টি। আপনি 1 ইউনিট কিংবা 2 ইউনিট কিংবা 3 ইউনিট 4 ইউনিটের আপনি বাড়ি কিনতে পারেন, যেখানে আপনি ভাড়া দিতে পারেন। তো যখন আমরা এই প্রপার্টিটা কিনি, সেক্ষেত্রে অনেকগুলি ফ্যাক্টর আছে। যেমন আপনি চিন্তা করলেন যে আমি আজকে একটা ভালো প্রপার্টি কিনে রাখি, ভাড়া দিয়ে রাখবো, তারপর কিছুদিন পরে হয়তো 1-2 বছর 5 বছর পরে হয়তো সেখানে যে শিফট করে যাব। সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা ভালো এলাকাতে বাড়ি কেনার চেষ্টা করবেন। হয়তো ভাড়া যতখানি আপনি ইনভেস্ট করছেন ততখানি আপনি পাবেন না। বা আপনি চিন্তা করলেন যে না, আমি ইনভেস্টমেন্টের জন্যই কিনবো, যেখান থেকে আমার একটু বেশি আয় হবে। সেক্ষেত্রে আমি বলবো গিয়ে 2 ইউনিট 3 ইউনিটের বাড়ি কেনা উচিত। হয়তো ভাড়া কিছুটা কম হবে, বাট যখন আপনি বড় ইউনিট 2-3 ইউনিটের একটা বাড়ি কিনছেন, তখন সেখান থেকে আপনি ভাড়া তো কম্পারেটিভলি অনেক বেশি পাবেন। দেখা গেল, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, যে ধরেন আপনি 2.5 লাখ টাকা একটা বাড়ি কিনলেন, তার থেকে হয়তো বাফলোতে আপনি ভাড়া পেতে পারেন 1400 থেকে 1700 টাকা, আর $1700 মতো। আর আপনি ধরেন $2.5 লাখ মধ্যে 3 ইউনিটের একটা বাড়ি কিনলেন, বা $3 লাখ মধ্যেই আপনি 3 ইউনিটের একটা বাড়ি কিনলেন, সেক্ষেত্রে হয়তো প্রতিটা ইউনিট থেকে আপনি হয়তো 1100, 1000 করে ধরলেও $3,000 চলে আসছে প্রতি মাসে। আবার আরেকটা সুবিধা আছে, আপনি যখন বেশি ইউনিটের একটা প্রপার্টি কিনছেন, তখন আপনার রিস্ক ফ্যাক্টর কমে যাচ্ছে। ধরেন আপনার একটা বাড়ি কিনলেন, সেই বাড়িতে আপনার 1800 টাকা আসছে, বাট কোনো কারণে ভাড়া দেওয়া বন্ধ করে দিল, তখন তো পুরোটাই আপনার নিজের কাছ থেকে যাবে, প্রপার্টি ট্যাক্স, যদি মর্গেজ থেকে সবকিছু, তাই না? যখন 3টা ইউনিট থাকবে, তখন একটা যদি কোনো কারণে খালিও থাকে, বাকি 2টা ইউনিট থেকে তো আপনি পাচ্ছেন। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের কিভাবে চিন্তা করা উচিত। কমার্শিয়ালের ক্ষেত্রে যদি আসি, কমার্শিয়ালের অংশটা অনেক বড় আসলে। যেমন আপনি 5 ইউনিট 6 ইউনিটের যদি বাড়ি কিনেন, দাম কিছুটা বেশি পড়বে, বাট সেখান থেকে ভাড়াও আপনার বেশি আসবে, আপনার রিস্ক ফ্যাক্টর অনেক কম থাকবে। আপনি বাফেলোর ক্ষেত্রে যদি আমি বলি, যে বাফেলোতে কিন্তু আপনার এটা একটা ট্রানজিট এলাকা, এবং এখানে আপনার ওয়্যার হাউসের কিন্তু অনেক ডিমান্ড। তো ধরেন যদি আপনি ওয়্যার হাউস কিনতে পারেন বা কোনো একটা ফ্যাসিলিটিসকে ওয়্যার হাউসে কনভার্ট করতে পারেন, সেখান থেকেও কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট আসতে পারে। কমার্শিয়াল আমি রাকিব মাহমুদ আপনার কাছে একটু জানতে চাই, আপনি উদাহরণ দিয়ে বলছিলেন, অর্থাৎ সংখ্যার হিসেব দিয়ে বলছিলেন যে আপনি যদি রেন্টাল ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে দেখেন কিংবা কমার্শিয়াল হিসেবে আপনি দেখেন, তাহলে আপনি কি পরিমাণ সেখান থেকে ভাড়া পাবেন। বাফেলোর পরিস্থিতি আপনার কাছে জানতে চাই, মর্টগেজ এবং ভাড়া পাওয়া, অর্থাৎ আপনি ওয়্যার হাউস হিসেবে দেন কিংবা বাসা ভাড়া হিসেবে দেন, এই দুটোর তুলনা দিয়ে যদি আপনি একটু বলেন যে কি পরিমাণ ভাড়া পাওয়া যাবে এবং একই পরিমাণের জন্য কি পরিমাণ মর্টগেজ আসলে দিতে হবে। মর্গেজের হিসাবটা মোটামুটি একই রকমই। ধরেন আপনি 1 লাখ টাকার যদি আপনার লোন থাকে, সেক্ষেত্রে আপনার 6.75 বা 7% বা 6.5%, তাতে অ্যারাউন্ড $600 মতো আসে, $600 মতো। সো আপনার 2 লাখ হলে তখন 1200, 3 লাখ হলে 1800, 4 লাখ হলে 2400। খুব সহজ। এটা হচ্ছে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ। বাট তার সাথে আরেকটা জিনিস যোগ হয়, সেটা হচ্ছে গিয়ে ট্যাক্স। এখন আপনি যদি ধরেন যে বাড়িটা আপনি কিনছেন কিংবা যে প্রপার্টিটা কিনছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি চেক করে নেবেন যে বছরে কত টাকা ট্যাক্স দিতে হয়। যদি বছরে ধরেন আপনার 1000 টাকা ট্যাক্স দিতে হয়, সেটার এক হিসাব। আপনার যদি আপনার বছরে
8-9 হাজার টাকা ট্যাক্স দিতে হয়, সেটা তো আরেকটা হিসাব হবে। এটা তো সেটা একটা কিসের বড় উপর বার্ডেন। নির্ভর করে ঠিক করা হয়? এটা অবশ্যই আপনি কোন এলাকাতে বাড়িটা কিনছেন তার উপরে নির্ভর করে। সেটার সিটিতে ধরেন, আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন আপনি বাফলো সিটির মধ্যে যদি একটা বাড়ি কেনেন, সেখানে একটা 1 একর জায়গার মধ্যে হয়তো অনেকগুলি বাড়ি, ধরেন উদাহরণ হিসেবে বলছি যে হুম হুম। 100টা বাড়ি। সো এই সিটিটা রান করবার জন্য যে খরচটা আছে সেটাই 100টা বাড়ির মধ্যে ভাগ হয়ে যায়। বাট আপনি ধরেন অ্যামহার্স্টের মতো একটা জায়গাতে যদি যান, যেখানে হচ্ছে এই 1 একর জায়গার মধ্যে 10টা মাত্র বাড়ি, তো ওই সিটিতে তো সেমই খরচ। তখন যেটা হয় গিয়ে, এই 100 জনের যে রেসপন্সিবিলিটিটা, সেটা তখন ওই 10 জনের মধ্যে ভাগ হয়ে যায়, যে কারণে আপনার ট্যাক্সটা বেড়ে যায়। অর্থাৎ এলাকা তো ভেদে এই ট্যাক্সটা ঠিক হয়, এবং আপনার পরামর্শ যে- অবশ্যই বাড়ি কেনার আগে দেখে নেবেন যে আপনার অ্যানুয়াল অবশ্যই দেখে ট্যাক্সটা নেবেন। কত আসে। এবং বিশেষ করে যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি হয়, তখন তো আপনি অবশ্যই চাবেন গিয়ে যে আপনার যাতে মর্গেজটা কম হয়, আপনার যেন ট্যাক্সটা কম হয়, এবং আপনার জন্য লাভ যেন বেশি হয়। এখন দামি যে জায়গাগুলিতে, যে লোকেশনগুলিতে আপনার বাসার দাম বেশি, ভাড়াও অবশ্যই বেশি, ওইখানে তো অনেক মানুষ থাকবে না। আমি যেমন একটা লোকালিটি যদি আমি চিন্তা করি, যে একটা এলাকাতে আপনার ধরেন 800 টাকা যদি ভাড়া হয়, হয়তো সেই 800 টাকা দেওয়ার ক্ষমতা প্রত্যেকটা মানুষের আছে। একজন মানুষ যদি ধরেন কোনো একটা ফুড শপে কাজ করে, সে হয়তো 2500 $2800 মতো ইনকাম করতে পারে। তার পক্ষে কিন্তু $800 দেওয়া অনেক সহজ। তো 100% মানুষই $800 দিতে পারে। বাট যখন এটা 1000 টাকা হয়ে যাবে, $1000 হয়ে যাবে, তখন হয়তো দেখা যাবে যে এই সংখ্যাটা কমে হয়তো, উদাহরণ হিসেবে বলছি, 70% হয়ে হুম হুম। গেল। যখন $1400-1500 হবে, হয়তো 20% হয়ে গেল। যখন 2000 বা $2500 হবে, তখন হয়তো 5% হয়ে গেল। তো আপনি যখন দামি এলাকাতে বাড়ি কিনছেন, তখন কিন্তু ভাড়াটিয়া পাওয়াটাও একটু ডিফিকাল্ট। জি, সেক্ষেত্রে বাফেলোর জেনারেল ট্রেন্ডটা আসলে কি? আপনি যেহেতু সেখানকার দীর্ঘদিনের রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত আছেন, আপনার কাছে জানতে চাই যে মানুষ যারা বাড়ি কিনছেন বাফেলোতে, তারা মূলত সেটা কি রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসেবে কিনছেন, না বেশিরভাগই ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কিনছেন? কোন হিসেবে কিনছেন? আমি একটা জিনিস বলবো, যে যেহেতু আমরা বাঙালিরা যারা এখানে বাড়ি কিনতে আসি, যেহেতু তাদের কমার্শিয়ালের ব্যাপারে খুব একটা আহ, জ্ঞান নাই, সেক্ষেত্রে তারা চিন্তা করে যে হয়তো যেহেতু এই ব্যাপারটা অনেক জটিল, ওইটা বুঝি না, তার থেকে বরঞ্চ একটা বাড়ি কিনে এনে রাখি, যে কোনো সময় বিক্রি করাটাও সহজ হবে। বাট আমি যদি বলি যে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা যদি বলেন, সেক্ষেত্রে কমার্শিয়াল প্রপার্টি কেনা ভালো। আপনার স্টিডি ইনকাম এবং কমার্শিয়াল প্রপার্টিতে আপনি যখন আহ, লাভও বেশি হয়, বিক্রিটার মার্কেটটা খুব স্টিডি, এটা রেসিডেন্সিয়ালের মতো ওঠানামা করে না, অনেক ফাস্ট ওঠানামা করে না আপনার ইন্টারেস্ট রেটের সাথে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট কিন্তু এখানে অনেক বাঙালি আছে যারা ফিক্স এন্ড ফ্লিপ করে। বাড়ি কিনছে, কেনার পরে সুন্দর করে ওটাকে তৈরি করে দিয়ে কাজ টাজ করে আবার ওটাকে বিক্রি করে দিচ্ছে। এটা একটা আচ্ছা। ভালো ব্যবসা কিন্তু। হুম হুম। এবং দেখা যায় যে 6 মাসের মধ্যে টাকাটা রিটার্নটা চলে আসে, যে আপনি এই মাসে কিনলেন, 2-3 মাসের মধ্যে আপনি এটাকে ঠিক করলেন, তারপর মার্কেটে দিলেন, দেওয়ার পরে অ্যানাদার 2 থেকে 3 মাসের মধ্যে এটা বিক্রি হয়ে গেলে আপনার টাকাটা আবার চলে আসলে, আপনি আবার রিইনভেস্ট করতে পারছেন। তো এটা একটা ভালো ব্যবসা ইনভেস্টমেন্টের জন্য। বাট আমি বলবো, যেহেতু আমি একাধারে আমি রেসিডেন্সিয়াল করি, কমার্শিয়াল করি, আমি লাইসেন্স প্রপার্টি ম্যানেজার এবং আমি লাইসেন্স জেনারেল কন্ট্রাক্টর। তো আমি অনেক মানুষের আনন্দ দেখেছি, কান্নাও দেখেছি। কান্নাটা কিরকম হয়, যখন একজন মানুষ এখানে থাকে না, হয়তো অনেক দূর থেকে এসে ইনভেস্ট করছে, সেক্ষেত্রে ফ্লিক্স এন্ড ফ্লিপটা আমার মনে হয় না করাটাই ভালো। কারণ আপনার যেহেতু এটা একটা রানিং বিজনেস, এবং এখানে কিভাবে কাজগুলি হচ্ছে, কত মানসম্মত ভাবে হচ্ছে, সেটা সবসময় চোখে রাখাটা খুব জরুরি। সেই কারণে আমি বলবো যে যদি আপনি বাফেলোতে থাকেন, সেক্ষেত্রে ফিক্স এন্ড ফ্লিপ ওই বিজনেসটা করা ভালো। এটা অবশ্যই রিটার্ন অনেক বেশি। বাট যদি দূরে থাকেন, সেক্ষেত্রে একটু বুঝে শুনে এমন কোন একটা প্রপার্টি কেনা দরকার, এবং একজন ভালো প্রপার্টি ম্যানেজমেন্টের কাছে রাখা দরকার, যেন আপনার সমস্যা না হয়। কারণ এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট, ধরেন আপনি অনেক আশা করে একটা বাড়ি কিনলেন, হুম হুম। এবং ভাড়াটিয়া ভাড়া দিচ্ছে না। দ্যাট মিনস আমাদের ভাড়াটিয়া যখন আমরা পছন্দ করি যে কাকে আপনি ভাড়া দিবেন, সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আমরা মেনটেন করি, সেই ব্যাপারগুলি জানা দরকার। এটা হয়তো অনেক বড় একটা আলোচনা জিজ্ঞাসার হতে ব্যাপার। পারে, আলাদা আমরা করে অন্য একটা আলোচনা হতে পারে এটা নিয়ে। জি
বললাম যে এই বিষয়টা নিয়ে আলাদা করে একদিন হয়তো পুরো সময় নিয়ে একদিন আলোচনা হয়তো হতে আমাদের পারে। গল্প করতে হবে। জি। বাট এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সিটি কিন্তু এখন অনেক বেশি কেয়ারফুল হয়ে গিয়েছে যাতে মানুষের লাইফ সেফটি এনশিওর করে। সেই জন্য তারা দেখা যায় যে কোনো ছোটখাটো খুঁত পেলেই ভায়োলেশন দিয়ে দেয়। তো নরমালি যেটা হয় গিয়ে যে আমরা মালিক পক্ষরা এই ব্যাপারটাকে অতটা খেয়াল করি না। তো একটা ছোট ভায়োলেশন হয়তো বা একটা ছোট রেমেডি হয়তো দিয়ে গেল, যে টিকিট দিয়ে গেল যে বাড়ির চারপাশে ময়লা আছে বা ঘাস কাটা হয়নি বা আবর্জনা আছে, সেই জিনিসটা হয়তো সে ইগনোর করলো, খেয়াল করলো না। তো এটা একবার টিকিট খেলো, দুইবার খেলো, তিনবার খেলো, তারপর এটা ভায়োলেশন পর্যায়ে চলে যায়। ভায়োলেশন আপনি হয়তো কোনো কারণে এই চিঠিটা পেলেন না। তো দূরে যারা থাকে তাদের ক্ষেত্রে যেটা হয় গিয়ে যে তারা হয়তো বাড়িটা কিনেছে ২-৩ বছর আগে। তখন যে ভাড়া, যে জায়গাটার মানে আপনার ঠিকানাটা দিয়েছেন সিটিতে, পরবর্তীতে হয়তো আপনি শিফট করে অন্য কোথাও চলে গিয়েছে, তো আপনার সব চিঠিগুলি যাচ্ছে কিন্তু ওই পুরোনো এলাকার পুরোনো অ্যাড্রেসে। তো সমস্যা হচ্ছে আপনি যখন একটা পর একটা মিস করে যাচ্ছেন, হয়তো আপনি জানলে প্রথমেই আপনি কাজগুলি শেষ করে ফেলতেন, হুম, হুম। বাট যেহেতু মিস করে যাচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যায় যে ভায়োলেশনটা বাড়তে বাড়তে কোর্টে চলে যায় আমরা এবং আপনার আমরা একটা বড় মিশিগানের ফাইন ক্ষেত্রে হয়ে এমনটা যায়। দেখেছি যে অনেক সময় রিয়েলটর যারা আছেন তারাই হ্যাঁ। ম্যানেজমেন্টের দায়িত্বটা নেন। বাফেলোতে কি এই ধরনের সিস্টেম আছে যে রিয়েলটর যারা বাড়ি কেনার সময় সহযোগিতা করছেন তারাই পরবর্তীতে ভাড়া তোলা, ভাড়া দেয়া এবং নানা ধরনের সহযোগিতাগুলো, সেই সিস্টেমটা কি আছে? জি, এখানে কিছু কিছু রিয়েলটর আছেন যারা এই দায়িত্বটা পালন করে, বাট প্রপার্টি ম্যানেজমেন্ট অনেক ঝামেলার একটা ব্যাপার। তো সবাই অনেকেই চায় না এই করতে ঝামেলার চান মধ্যে না। যাওয়ার জন্য, কারণ এটা হচ্ছে গিয়ে শাঁখের করাতের মতো। জি। এদিকে আপনার মালিক পক্ষ মনে করে গিয়ে যে এ হয়তো অনেক খরচ করছে, আবার ভাড়াটিয়া মনে করে যে কোনো খরচ করছে না কেন, আমি তো ভাড়া দিচ্ছি প্রতি মাসে, কেন এটা ঠিক করে দিচ্ছে না, কেন ওইখানে একটা রং করা দরকার ঠিক হুম, করে হুম। দিচ্ছে না, শাওয়ারটা একটু চেঞ্জ করে দেওয়া দরকার ঠিক করে দিচ্ছে না। তো আমার মনে হয় গিয়ে যে ওই যে যখন আমরা ভাড়াটিয়া নির্বাচন করি, সেই নির্বাচন করবার সময় তার সাথে যদি আমরা একটু কথোপকথন করে নিই, হয়তো অনেক ব্যাপারই ক্লিয়ার হয়ে যায় যে আমি শুরুতে তোমার জন্য এই কাজগুলি করে দিব, এবং যদি ছোটখাটো ব্যাপার হয় সেগুলি তুমি ঠিক করবা, যদি বড় কোনো ব্যাপার হয় সেগুলি আমি ঠিক করবো, যেহেতু আমি একটা এত সুন্দর একটা বাড়ি তোমাকে আমি দিচ্ছি। তো এই ধরনের কথোপকথনগুলি আমরা অনেক সময় বলেই না, আমরা অনেক কিছুই হিসাব করি না বলেই হয়তো আমরা এই সমস্যাগুলিতে পড়ি। তো আমি রাইট। বলবো কি যে যারা দূর থেকে এখানে এসে বাড়ি কিনছেন, তারা অবশ্যই কোনো একজন ভালো রেসপন্সিবল মানুষের কাছে প্রপার্টিটা ম্যানেজমেন্টের জন্য দিবেন। তো জি। আমি আমি আরো এই একটা প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা জানি যে বাফেলো নায়াগ্রা ফলস এর কারণে প্রচুর টুরিস্ট সেখানে যান, প্রায় 30 মিলিয়ন কেউ কেউ এই ধরনের পরিসংখ্যানও দিচ্ছেন যে বছরে। অনেকে আছেন যারা এয়ারবিএনবি কিংবা এই জাতীয় প্রতিষ্ঠানগুলো অর্থাৎ বাড়ি কিনে এইসব প্রতিষ্ঠানের সাথে কন্ট্যাক্ট করেন, সেখান থেকে তারা ভাড়াটা দেন, সেটা কতটা ফিজিবল? এয়ারবিএনবির যে ব্যবসাটার কথা বললেন, এটা হচ্ছে গিয়ে আপনার বছরে একটা নির্দিষ্ট সময়ের জন্য। ওকে। তো ধরেন আম, একটা একটা নর্মাল সাধারণ বাড়ি যেখানে হয়তো 3টে বেডরুম আছে, হুম। হয়তো একটা বাথরুম আছে, এরকম একটা বাড়ির আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, জি জি। হয়তো হুম, যদি আমি ধরি যে এই বাড়িটার ভাড়া হওয়ার কথা হচ্ছে $1200 করে প্রতি মাসে, হুম, হুম। এবং এয়ারবিএনবির জন্য তো আপনার একটা মেইনটেনেন্স খরচ আছে, খরচ আছে, হ্যাঁ। তারপরে আপনার কিছু জিনিসপত্র ওখানে দিতে হয় গিয়ে, খাবার দাবার কিছু রাখতে হয়, চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র। তো এইসব খরচ সব বাদ দিয়ে দেখা যায় গিয়ে যে নর্মালি 15 থেকে 20 হাজার ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন এই 6 মাস ব্যবসা করেই। ওকে। হয়তো বাকি 6 মাস বসে থাকলো। তো আমি বলবো যে এয়ারবিএনবি অবশ্যই একটা খুব লাভজনক ব্যবসা, এবং আমি এমন কিছু কিছু মানুষকে চিনি যারা একসাথে 7-8টা বাড়ি 10টা বাড়ি পর্যন্ত এয়ারবিএনবি করেন, আহ, এবং তারা খুব ভালোভাবে আছেন। বাট আমি বলবো যে এয়ারবিএনবি যেহেতু একটা কমপ্লায়েন্স ইস্যু আছে এখানে, যেহেতু আপনি ক্লায়েন্টকে নিয়ে নার্চার করছেন বা কাস্টমারকে নিয়ে নার্চার করছেন, সো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনাকে কেয়ারফুল থাকতে হবে, আপনাকে অবশ্যই ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে হবে।
যদি শুধু মানুষ দিয়ে দূর থেকে করাই নিতে চান গিয়ে এটা না, কোনো সময় একেবারে টাইম টু টাইম রেসপন্স করার বিষয় থাকে, ক্লায়েন্টের নানা সমস্যাকে টাইম টু টাইম আপনাকে মেসেজে উত্তর দেওয়ার বিষয় থাকে। আমরা আসলে নানা প্রসঙ্গগুলো আপনার কাছ থেকে জেনে নিয়েছিলাম যে যারা বাফেলোতে বাড়িতে ইনভেস্ট করতে চান, যারা সেটা হতে পারে কমার্শিয়াল ইনভেস্টমেন্ট, সেটা হতে পারে রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট, কিন্তু ইনভেস্টমেন্টের ধরনগুলো কেমন হতে পারে। একেবারে এই শেষ মিনিটে আছি, আপনার কাছে যদি আর কোনো তথ্য থাকে বাফেলোর বিষয়ে আমরা তাহলে শেষ করব। আমি যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে আমি একজন লাইসেন্স প্রপার্টি ম্যানেজার এবং একজন লাইসেন্স জেনারেল কন্ট্রাক্টর, তো আমি দুইটা সাজেশন দেব সবাইকে। একটা হচ্ছে গিয়ে আপনারা যখন প্রপার্টি ম্যানেজ করবেন কিংবা আপনি ভাড়াটিয়াকে নির্বাচন করবেন, সেই সময় অবশ্যই ফেয়ার হাউজিং এর লগুলিকে একটু মেনে চলবেন। এটা অনেক সেন্সিটিভ একটা ব্যাপার। মনে রাখবেন যে আপনি যখন আপনার কাছে বিভিন্ন ভাড়াটি আসতেছে, সবাই কিন্তু সমান এবং সবাইকে সমানভাবে আপনাকে গুরুত্ব দিতে হবে, মূল্য দিতে হবে। অনেক সময় কিন্তু অনেক ইন্সপেক্টর আছে ফেয়ার হাউজিং এর, যারা মিসগাইড, যারা হয়তো ছদ্মবেশে আসে আপনাকে চেক করার জন্য, যাতে আপনি এরকম কোনো ধরনের ঝামেলায় না পড়েন। সেই জন্য বললাম যে ফেয়ার হাউজিং এর নিয়মকানুনগুলি একটু দেখে নেবেন। আরেকটা জিনিস হচ্ছে যে জেনারেল কন্ট্রাক্টর হিসেবে বলছি যে ভায়োলেশন, আমি বেশ কিছু বাড়ির ভায়োলেশন আমি হ্যান্ডেল করেছি এবং দেখেছি যে সামান্য জিনিস অসামান্য হয়ে গিয়েছে এবং দেখা যায় যে সিটি ইন্সপেক্টররা অনেক বিরক্ত হয়েছে। কোন একটা প্রপার্টি হয়তো 2 বছর ধরে কোর্টে চলছে গিয়ে কেউ কোনো রেসপন্স করেনি। তো আমি বলবো যে যদি আপনার ভায়োলেশনের কাজগুলি করেন, বাড়িটা যখন ঠিক করবেন অবশ্যই লাইসেন্স কন্ট্রাক্টরদের দিয়ে কাজ করাবেন। দেখবেন যে আসলে খরচ খুব একটা বেশি পড়ে না। আপনি ধরেন শর্টকাটে একটা কাজ করছেন, যে কারণে আপনার $2000 খরচ পড়লো, তারপর একটা ভায়োলেশন হলো, তখন আবার আপনার একটা লাইসেন্স কন্ট্রাক্টর দিয়ে $4000 দিয়ে আপনি কাজ করাচ্ছেন, তো আপনার কিন্তু খরচ হলো $6000। তো প্রথমেই যদি আপনি একজন লাইসেন্স কন্ট্রাক্টর পচা শামুকে পা কাটার মতো অবস্থা হয় পরবর্তীতে। অনেক ধন্যবাদ রাকিব মাহমুদ, অনেক ধন্যবাদ। আপনি অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, বিশেষ করে যারা বাফেলোতে বাড়ি কিনতে চায়, সেটা যে ধরনের বাড়ি হোক, তারা পরবর্তীতে ভাড়া দেয়া থেকে শুরু করে কিভাবে তাদের বিনিয়োগটাকে রান করবে, এই তথ্যগুলো আমরা আপনার কাছ থেকে পেয়েছি। আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকেও কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এই সময়টা ধরে TVN24 দেখার জন্য। নিঃসন্দেহে এই আলোচনাগুলো হয়তো আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।